হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি আলোচনা করব ঠিক কীভাবে রিভাইজ দিতে হয় প্রত্যেকটা সাবজেক্ট। ডাব্লিউবিসিএস এর বিরাট বড় সিলেবাস, একটা সাবজেক্ট পড়তে গিয়ে অন্যটা মনে থাকে না, একটার উপর একটা মেমোরি ঠিকঠাক কাজ করে না। পরীক্ষার আগে এই বিরাট বড় সিলেবাস খুব অল্প সময়ে ঠিক কীভাবে রিভিশন দিতে হবে সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। তো এর আগে আমরা বিভিন্ন অধ্যায় পড়েছি, ডিটেলসে পড়েছি। লক্ষ্মীকান্তের বিভিন্ন অধ্যায় পলিটির ক্ষেত্রে পড়েছি। তো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি লক্ষ্মীকান্তের চ্যাপ্টার 5-এ ছিল। তো এখানে আমি দেখাবো এই বেশ কয়েক পেজের একটা বড় টপিক, সেটা একটা পেজের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কীভাবে একত্রিত করে আমরা মনে রাখতে পারি, তার একটা ডেমো আমি এখানে দেখাবো। এই একটা পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এই অধ্যায় থেকে, সেগুলো কিন্তু একত্রিত করা আছে। তো প্রথমত এখানে জাস্ট হেডিংটা দেওয়া রয়েছে এখানে, তারপরে এই যে ইনফরমেশনটা এটা আমরা এর মধ্যেও ইনক্লুড করে দিতে পারি। তো যাই হোক, পার্ট 1-এ রয়েছে, আমরা এর আগে বিভিন্ন পার্টগুলো জেনেছি, আর্টিকেলগুলো জেনেছি। তো সেই পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি নিয়ে আলোচনা করা আছে, এবং আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে বলা রয়েছে। এরপর আমরা বিভিন্ন ইনফরমেশানে চলে আসব। আমি এটা বিভিন্নভাবে একটা সাজিয়েছি, একটা ডিজাইন করে সাজিয়েছি, যাতে করে আমাদের এই কনসেন্ট্রেশনটা আরও বাড়তে পারে বা এটা মনে রাখার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। তো এখানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে বলা রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এখানে অ্যাড করা রয়েছে। আর্টিকেল 1 ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 1-এ ভারতবর্ষকে ইউনিয়ন অফ স্টেটস বলা রয়েছে, এবং এই যে স্টেটমেন্টটা ইউনিয়ন অফ স্টেটস, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অপশানে বিভিন্ন রকম দেয়া থাকে প্রশ্নে, তো সেখানে কিন্তু এই ইউনিয়ন অফ স্টেটসটা যে রয়েছে আর্টিকেল 1-এ, আমাদের ভারতবর্ষের পলিটির প্রকৃতিটা কীরকম হবে, পলিটিক্যাল সিস্টেমটা কীরকম হবে, সেটা কিন্তু এই মাত্র শব্দ 3টে দিয়ে বলা রয়েছে, ইউনিয়ন অফ স্টেটস। তো এই সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি, ডিটেলস আমি যাচ্ছি না, কারণ এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এক্সামের আগে। তো এই ইনফরমেশনগুলো সেজন্য একত্রিত করা রয়েছে। তারপরে কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, টেরিটরি অফ ইন্ডিয়া বলতে ইউনিয়ন অফ ইন্ডিয়ার থেকে বড় এলাকা বোঝায়। টেরিটরি অফ ইন্ডিয়া আর ইউনিয়ন অফ ইন্ডিয়া, টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার থেকে অনেক বড় এলাকা বোঝাচ্ছে। কারণ টেরিটরি অফ ইন্ডিয়া সেটাই যেটা ভারতবর্ষের সামগ্রিক অংশকে বর্ণনা করে, আর ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে সেখানে কিন্তু শুধুমাত্র রাজ্যগুলো যে রয়েছে সেইগুলোকে কিন্তু বর্ণনা করে। টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে ভবিষ্যতে যে সমস্ত এলাকা ভারতের হাতে আসতে পারে সেই সমস্ত এলাকাও রয়েছে। ভারতের বাইরে যদি কোনো ওভারসিজ টেরিটরি থাকে সেটাও কিন্তু এই টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে পড়বে। সুতরাং টেরিটরি অফ ইন্ডিয়া কিন্তু অনেক বড় অর্থে বোঝায় ইউনিয়ন অফ ইন্ডিয়ার তুলনায়। সুতরাং এই ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে যে টেরিটরি অফ ইন্ডিয়া কিন্তু অনেক বড়। স্টেট রিঅর্গানাইজেশন বিল ক্যান বি ইন্ট্রোডিউসড, আচ্ছা এখানে একটু সেন্টেন্সটা ঠিক করতে হবে, ক্যান বি ইন্ট্রোডিউসড বাই প্রিয়ার রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। স্টেট রিঅর্গানাইজেশন বিল অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো যদি রিঅর্গানাইজ করতে হয়, পুনরায় সাজাতে হয়, অর্থাৎ বাউন্ডারি পরিবর্তন বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, তো আমরা জানি যে ভারতবর্ষে যে রাজ্যগুলো রয়েছে এর বাউন্ডারি পরিবর্তন করা, নাম পরিবর্তন করা, সামগ্রিকভাবে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়া বাউন্ডারি, তার কিন্তু পূর্ণ ক্ষমতা পার্লামেন্টের রয়েছে, এবং সেটা কিন্তু সিম্পল মেজরিটিতেই পাস হতে পারে। তো সেক্ষেত্রে সেই স্টেট রিঅর্গানাইজেশন বিল সেটা কিন্তু প্রেসিডেন্টের রিকমেন্ডেশনে পরে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, আগে কিন্তু প্রেসিডেন্টের রিকমেন্ডেশন প্রয়োজন হয়। আর্টিকেল 3 ডাজ নট কাম আন্ডার আর্টিকেল 368। আর্টিকেল 3টা কিন্তু এই
আর্টিকেল 368 অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু আর্টিকেল 3টা এর মধ্যে আসে না। আর্টিকেল 3তে কি বলা রয়েছে? ফরমেশন অর চেঞ্জ ইন দ্য এক্সিস্টিং স্টেটস অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ নতুন কোনো রাজ্য তৈরি করা বা রাজ্যের বাউন্ডারি পরিবর্তন, এই যে বিষয়গুলো, সেটা কিন্তু আর্টিকেল 3তে আসে। এবং সেক্ষেত্রে এই আর্টিকেল 368 অর্থাৎ এখানে কিন্তু স্পেশাল মেজরিটি সেটা কিন্তু প্রয়োজন হয় না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর্টিকেল 3 ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 368 প্রয়োজন হচ্ছে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কিন্তু প্রয়োজন হচ্ছে না আর্টিকেল 3টার জন্য। বাট ইন্ডিয়ান টেরিটরি ক্যান বি অ্যাডেড টু এ ফরেন স্টেট অনলি বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 360। এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে আমাদের ভারতবর্ষের কোনো এলাকা যদি অন্য কোনো দেশকে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আর্টিকেল 368 আসবে। আর্টিকেল 368 আসবে, সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, স্পেশাল মেজরিটির প্রয়োজন হবে। বিষয়টার গুরুত্ব থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের একটা অংশ অন্য দেশের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেখানে অবশ্যই সংবিধান সংশোধন করতেই হবে, এবং সেটা স্পেশাল মেজরিটিতে 368-এর আন্ডারেই করতে হবে। তো এখান থেকে এই গুরুত্বটা থেকে আমরা কিন্তু অনুধাবন করতে পারি এটা কি হওয়া উচিত। আর্টিকেল 368 এখানে কিন্তু আসবে, কিন্তু আর্টিকেল 3 এর ক্ষেত্রে আসছে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আচ্ছা, এরপর এটা একটা পোর্শন গেল, আর্টিকেলগুলো নিয়ে বলা রয়েছে, সেগুলো কিভাবে হয়, আর্টিকেলগুলোর কি গুরুত্ব রয়েছে, সেইগুলো নিয়ে এখানে ইনফরমেশনটা দেওয়া আছে। এরপর আমরা চলে যাব যে ভারতবর্ষের ক্ষেত্রে ইভলিউশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, কিভাবে পরিবর্তিত হয়েছে ভারতবর্ষের যে রাজ্যগুলো, সেটা কিভাবে ইভলিউটেড হয়েছে। At the time of independence, 552 princely states were there. তো যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেখানে 552টা প্রিন্সেলি স্টেট ছিল। এটা হিস্ট্রিটিতে প্রশ্নটা করা হয় সাধারণত, যেহেতু পলিটিরও অংশ এর সাথে সরাসরি যুক্ত, পলিটিতে ওই প্রশ্নটা কিন্তু আসে যে কতগুলো প্রিন্সেলি স্টেট সেই সময় ছিল। 4 type of state in 1950 by constitution: পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। চার ধরনের কিন্তু রাজ্য 1950 সালে যখন সংবিধানটা তৈরি হচ্ছে, তখন এই 4টে ভাগে আমাদের রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে কিন্তু আমাদের এখন বর্তমানে যে রাজ্য যেভাবে দেখছি, সেইভাবে কিন্তু ছিল না 1950 সাল নাগাদ। তখন এই 4টে ভাগে ভাগ করা ছিল। পার্ট এ, সেখানে কি ছিল? গভর্নর প্রভিন্সেস। তো গভর্নর প্রভিন্সেস যেগুলো, সেগুলো পার্ট এতে ছিল। পার্ট বিতে কি ছিল? প্রিন্সেলি স্টেট। পার্ট বিতে প্রিন্সেলি স্টেটগুলো ছিল যেগুলোতে লেজিসলেচার থাকতো, উইথ লেজিসলেচার, প্রিন্সেলি স্টেট উইথ লেজিসলেচার, অর্থাৎ যেখানে আইনসভা থাকবে এরকম ধরনের প্রিন্সেলি স্টেট সেখানে থাকতো। পার্ট সিতে কি থাকতো? চিফ কমিশনার প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড সাম প্রিন্সেলি স্টেট, কিছু চিফ কমিশনার শাসিত রাজ্য আর কিছু প্রিন্সেলি স্টেট এর মধ্যে ছিল, পার্ট সিতে ছিল। পার্ট ডিতে কি ছিল? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। খুব গুরুত্বপূর্ণ। তো ডিতে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো সরাসরি এখান থেকে প্রশ্ন হতে পারে পার্ট এতে কোনগুলো ছিল, পার্ট বিতে কি ছিল, পার্ট সিতে এবং পার্ট ডিতে কি কি ছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা কিন্তু স্বাধীনতার পরে এরকম কিন্তু ছিল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল কোন এরিয়াতে আসতো? ওয়েস্ট বেঙ্গল থেকে সরাসরি প্রশ্ন হতে পারে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু পার্ট এতে ছিল, পার্ট এতে কিন্তু ছিল, অর্থাৎ গভর্নর প্রভিন্স হিসেবে ওয়েস্ট বেঙ্গল ছিল। তো এইভাবে আমরা একটা পোর্শন কিন্তু রিভাইজ দিতে পারি। এই পোর্শনটা আমরা কিন্তু হয়ে গেল। এরপর আমরা দেখব যে বিভিন্ন কমিটিগুলো ছিল, কি কি কমিটি গুরুত্বপূর্ণ। 3টে কমিটি হয়েছিল এই স্টেট রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে। প্রথমে ছিল ধর কমিশন, তারপরে জেভিভি কমিটি এবং পরে ফজল আলী কমিশন। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে। তো ধর কমিশনে কি বলা ছিল? এটা ফরমেশন হয়েছিল জুন 1948-এ, সাবমিটস ইজ রিপোর্ট ইন ডিসেম্বর
1948, অর্থাৎ 1948 তৈরি হচ্ছে কমিটি, 1948 রিপোর্ট দিচ্ছে। স্টেট শুড বি রিঅর্গানাইজড বাই অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, অর্থাৎ রাজ্যগুলো যদি পুনরায় পরিবর্তিত করতে হয়, কোনো রাজ্য ভাঙতে হয়, নতুন রাজ্য তৈরি করতে হয়, বা রাজ্যের এলাকা জুড়তে হয়, এই সমস্ত কিছু রিঅর্গানাইজেশনটা এমনভাবে হবে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হয়, অন্য কোনো দিকে নজর দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার্থে, শাসনের সুবিধার্থে এগুলো ভাগ করতে হবে, অন্য কিছু সেখানে কিন্তু আসবে না, অন্য কোনো ক্রাইটেরিয়া আসবে না। আচ্ছা, এরপর জেভিপি কমিটি, নেহেরু, প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া, এদের তিনজনের নাম দিয়ে এই জেভিপি কমিটিটা তৈরি হলো। এটা কবে তৈরি হলো? 1948 কিন্তু এটা তৈরি হচ্ছে, এবং এদের রিপোর্টটা দিচ্ছে 1949, পরের বছর এটা রিপোর্টটা আসছে। রিজেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস ফর রিঅর্গানাইজেশন, অর্থাৎ জেভিপি কমিটি কি বলছে? ভাষার ভিত্তিতে কিন্তু কোনো রাজ্য তৈরি হবে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাষাগত এলাকা, একটা আলাদা ভাষাভাষী এলাকা, তার মানে তার সেখানে একটা রাজ্য করতে হবে এরকম কিন্তু নয়। এটা কেন করা হয়েছিল? কারণ প্রত্যেকটা ভাষা, ভারতবর্ষে প্রচুর ভাষা রয়েছে, তাহলে কি প্রত্যেকটা ভাষার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট হবে? না, সেটা হয় না। সুতরাং এখানে ডিসিশন ছিল যে ভাষার ভিত্তিতে কোনো রাজ্য হবে না। এরপর আসছে ফজল আলী কমিশন, খুব গুরুত্বপূর্ণ। বর্তমান যে রাজ্যগুলো রয়েছে এটা কিন্তু ফজল আলী কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেইভাবে কিন্তু রিঅর্গানাইজেশনটা কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল। ফজল আলী কে ছিলেন কমিশনে? ফজল আলী, কে এম পানিক্কর আর কুঞ্জরু। ডিসেম্বর 1953 এই কমিটিটা তৈরি করা হচ্ছে, রিপোর্ট সাবমিট হচ্ছে 1955 সেপ্টেম্বরে। এখানে কি বলছে? ল্যাঙ্গুয়েজ অ্যাজ বেসিস বাট রিজেক্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। তাহলে ফজল আলী বলছে কি? ফজল আলী কমিশন ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টেট ভাগ করা হবে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী স্টেট ভাগ করা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একটা ল্যাঙ্গুয়েজ মানে তার জন্য একটা আলাদা স্টেট থাকবে। অর্থাৎ এটা কিন্তু ওই অন্ধ্রপ্রদেশের বিষয়টা, অন্ধ্রপ্রদেশের যে আন্দোলন হয়েছিল নতুন রাজ্য গঠনের জন্য, সেই বিষয়টাকে মাথায় রেখে এগুলো কিন্তু পরবর্তী সময়ে এটা দেখা যায় যে এরকম সমস্যা হতে পারে, তো সেই জন্য কিছুটা সেখানে নিয়মটাকে কিছুটা লুজ করা হয় যে ভাষার ভিত্তিতে রাজ্য হবে, কিন্তু তার মানে এই নয় যে একটা ভাষা মানেই আর একটা রাজ্য হবে। তো যাই হোক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফজল আলী কমিশনের রেকমেন্ডেশন ছিল। এবং তারপরে অ্যাবলিশন অফ 4-fold ক্লাসিফিকেশন, এই যে 4টে ভাগ ছিল আমরা দেখলাম ABCD, সেই যে 4-fold ক্লাসিফিকেশন সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে এখানে, এবং বর্তমান পর্যন্ত এখনও সেই বিষয়টাই চলে আসছে। তো ফজল আলী কমিশনের কিন্তু একটা রেকমেন্ডেশন ছিল যে ওই 4টে শ্রেণীবিভাগ থাকবে না। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আনা হচ্ছে 1956, খুব গুরুত্বপূর্ণ। 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আনা হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে? 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956, সপ্তম সংবিধান সংশোধন, সেখানে কিন্তু স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আনছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়, এবং স্টেট রিঅর্গানাইজেশন নিজের অ্যাক্টটা এসেছিল, এই যে আইনটা এসেছিল 1956 সালটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই সময় 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরিতে ভারতবর্ষকে ভাগ করা হলো। এই ফজল আলী কমিশনে বলার পর 1956 অ্যাক্ট আসার পর সেই সময় 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি করা হয়েছিল। আচ্ছা, এরপর দেখব 1956 পরে, এই আইনটা আসার পরে, সংবিধান সংশোধন হওয়ার পরে কোন কোন রাজ্য গঠিত হয়েছিল, কারণ রাজ্য গঠনের বিভিন্ন যে ইয়ারগুলো সেইগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়, তো সেটাও শর্ট আউট করে নিতে হবে। প্রথমে দেখা যাবে মহারাষ্ট্র এবং গুজরাট, এইটা কিন্তু ভাঙা হচ্ছে। তো যেটা যারা মারাঠা, প্রথমে ছিল বোম্বে স্টেট, এটা মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য লেখা যেতে পারে এখানে যে 1960 ফ্রম বোম্বে, বোম্বে থেকে দুটো ভাগ হচ্ছে, বোম্বে বলে যে রাজ্যটা ছিল সেখান থেকে মহারাষ্ট্র ভাগ করা হচ্ছে, মারাঠি ভাষাভাষী এবং গুজরাটি যারা বলতো তাদেরকে গুজরাট, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এবং এটা করা হচ্ছে 1960 সালে, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অ্যাক্ট আসার পর ফার্স্ট ডিভিশন, খুব মনে রাখতে হবে এটা, অবশ্যই প্রথমে যেতে হয়েছিল 1960 হচ্ছে।
এরপর দাদরা অ্যান্ড নগর হাভেলি ফ্রম পর্তুগিজ ইন 1954। 1954তে কিন্তু দাদরা নগর হাভেলিটা পর্তুগিজের হাত থেকে ভারতে আসছে। এটাও কিন্তু একটা হিস্ট্রির প্রশ্ন এবং পলিটির প্রশ্ন, এবং জিজ্ঞাসা করা হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ ইউনিয়ন টেরিটরি এটা প্রথমে ভারতবর্ষের হাতে আসছে 1954তে, কিন্তু সেই মুহূর্তে কিছু হচ্ছে না। তারপরে ইউনিয়ন টেরিটরিতে ভাগ হচ্ছে 1961তে, সেই জন্য এটা সেকেন্ড পজিশনে রাখা হয়েছে, যেহেতু এটা 1961তে দাদরা নগর হাভেলিকে ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হচ্ছে। আচ্ছা, এরপর গোয়া, দমন, দিউ এটা পর্তুগিজদের হাত থেকে আসছে, এবং 1961তে পুলিশ অ্যাকশনের মাধ্যমে, এবং সেটা 12th অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, গোয়া, দমন, দিউকে ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরপর পুডুচেরি বা সেই সময় পন্ডিচেরি নাম ছিল, ফ্রেঞ্চদের হাত থেকে আসছে ভারতবর্ষে। তো এখানে কিন্তু কোন এলাকাতে কাদের ডমিনেশন ছিল, কোন বিদেশি শক্তি সেখানে উপনিবেশ করেছিল, সেইখানটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। হিস্ট্রির পোর্শনটাও এখানে আসছে, আমাদের প্রত্যেকটা কিন্তু গুরুত্ব সহকারে এগুলো মনে রাখতে হবে, জানতে হবে। পুডুচেরি ফ্রেঞ্চদের হাত থেকে আসছে 1962তে, এবং এটা 14th অ্যামেন্ডমেন্টে এর মাধ্যমে এটা কিন্তু ভারতবর্ষে অ্যাড হচ্ছে। এরপর নাগাল্যান্ড আসছে 1963তে। আসাম, আচ্ছা নাগাল্যান্ড আসছে অর্থাৎ আসাম থেকে, কিন্তু আসাম যে একটা বড় প্রভিন্স ছিল, একটা বড় রাজ্য ছিল, সেখান থেকে এই নাগাল্যান্ডটা কিন্তু বের করা হচ্ছে 1963তে। এরপর হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এটা 1966-এ আসছে। পাঞ্জাব আর এই হিন্দি স্পিকিং এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু ভাগ হচ্ছে এই হরিয়ানাতে। পাঞ্জাব, হরিয়ানা এই দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এরপর মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এই তিনটে আসছে 1972-তে। আচ্ছা, এখানে এটার পরে অ্যাকচুয়ালি এটা আসার কথা, এটা শেষে। তো এরপরে সিকিমটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। 35তম সংবিধান সংশোধনী 1974, এটা কিন্তু সিকিমটা কিন্তু আসছে, খুবই গুরুত্বপূর্ণ। সিকিমে কিন্তু আগে ছোগিয়াল ডাইনেস্টি এরা কিন্তু রাজত্ব করতো, এরা কিন্তু প্রথমে ভারতে যোগ দেয়নি, পরবর্তী সময়ে 35তম সংবিধান সংশোধনী 1974-এ ভারতে যোগ দিচ্ছে, এবং এটা 36তম সংবিধান সংশোধনীতে 1975-এ কিন্তু সিকিমকে একটা পূর্ণ রাজ্যের মর্যাদা কিন্তু পরের বছর পাচ্ছে। এখানে লিখে নেওয়া যেতে পারে যে 1975-এ কিন্তু তার পরের বছর সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে। কোশ্চেনে কনফিউশন হতে পারে, কারণ পরপর দুটো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 35th অ্যামেন্ডমেন্টে কিন্তু এখানে এটা অন্তর্ভুক্ত হচ্ছে ভারতবর্ষে, কিন্তু পরবর্তী সময়ে 36তম সংবিধান সংশোধনীতে সিকিমকে ভারতবর্ষের সম্পূর্ণভাবে সিকিমে ভারতের রাজ্য হিসেবে আসছে কিন্তু 1975-এ, ফুল ফ্লেজ স্টেট, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট 1987 মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া কিন্তু এর আগে ইউনিয়ন টেরিটরি ছিল, মনে রাখতে হবে। 1987-তে গোয়াকে কিন্তু রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড 2000 সালে আসছে, আর লাস্ট যেটা তেলেঙ্গানা 2014 সালে নতুন রাজ্য হিসেবে উঠে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা শ্রেণী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় শর্ট আউট করে নিয়ে মনে রাখতে পারি, এবং এইভাবেই কিন্তু মনে রাখতে হবে, কারণ ইন্ডিয়ান পলিটি বিরাট বড় সিলেবাস রয়েছে। যদি লক্ষ্মীকান্তের আমরা পুরোটা ধরি, আমরা প্রিলিমস এবং মেন্সের জন্য মেন্সকে লক্ষ্য রেখেই এগুলো প্রিপারেশান নিতে হবে। হয়তো খুব খুঁটিয়ে প্রশ্ন প্রিলিমসে আসে না, কিন্তু মেন্সের ক্ষেত্রে মেন্সের জন্যই কিন্তু লক্ষ্য রেখে প্রত্যেকটা অধ্যায় এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এইভাবেই বিভিন্নভাবে কিন্তু এটা মনে রাখা যায়, শর্ট আউট করে নেওয়া যায় এইভাবে। বিভিন্ন ডায়াগ্রামস যত বেশি আকর্ষণীয় করে এটাকে উপস্থাপন করা যাবে, তত কিন্তু মেমোরি আরও বেশি ভালো করে কাজ করবে। তো সেভাবেই কিন্তু এগুলো সাজাতে হবে। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।